আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি দেখতে পাচ্ছি অনেকেই বলেছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, আই এম নিউ স্টুডেন্ট ইন বিসিএস ক্লাস। আপনাকে বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে এবং আমি মুন্না স্যারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে জয়েন করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 ঘন্টা 30 মিনিট আজকে আপনার সাথে থাকবো এবং এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই, যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি চাকরির পরীক্ষা প্রশ্ন কমন আসে এবং আগামীতে যে পরীক্ষা হবে আপনি সেই জায়গায়ও প্রশ্ন কমন পাবেন। আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। আমরা আজকে বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ও স্যার, দীর্ঘ অপেক্ষা। হ্যাঁ, আতিফ ইসলাম রানা ভাই, অনেক মিস করি আপনাদেরকে। আর যেটা হচ্ছে আমাদের টপিক ছিল উপজাতি, তো আমি ওনাকে বললাম যে উপজাতি আগে হবে না, আগে সরকার ব্যবস্থা, পরে রাজনৈতিক ব্যবস্থা, তারপর আমরা উপজাতিতে যাব, কারণ বিসিএস কনফিডেন্স সিকোয়েন্স মেনটেন করতে ভালোবাসে। তো প্রিয় শিক্ষার্থী, আপনি খাতার মধ্যে লিখবেন বাংলাদেশের সরকার ব্যবস্থা, লিখে আন্ডারলাইন করবেন। বাংলাদেশের সরকার ব্যবস্থা লিখে আন্ডারলাইন করবেন। আমরা সরকার ব্যবস্থা নিয়ে আগামী 1 ঘন্টা 30 মিনিট আপনাদের সাথে আমি থাকতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেকেই লিখেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা হচ্ছে, আগেই বলেছি আবার বলি, সরকার ব্যবস্থা। নিশ্চয়ই লিখতে পেরেছেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন সরকারের অঙ্গ হলো 3টি। সরকারের অঙ্গ হলো 3টি। সরকারের অঙ্গ হলো 3টি। প্রাণপ্রিয় শিক্ষার্থী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি চাকরির পরীক্ষায় এই প্রশ্ন পেয়ে যেতে পারেন। পরীক্ষায় প্রশ্ন হতে পারে সরকারের অঙ্গ কয়টি, আনসার হবে 3টি। প্রশ্ন হতে পারে সরকারের বিভাগ কয়টি, আনসার হবে 3টি। তাহলে আমরা জেনে গেলাম সরকারের অঙ্গ হচ্ছে 3টি। প্রাণপ্রিয় শিক্ষার্থী, 1 নাম্বার দিয়ে লিখবেন। 1 নাম্বার দিয়ে লিখবেন আইন বিভাগ। 2 নাম্বার দিয়ে লিখবেন শাসন বিভাগ। 3 নাম্বার দিয়ে লিখবেন বিচার বিভাগ। 1 নাম্বার হচ্ছে আইন বিভাগ, 2 নাম্বার হচ্ছে শাসন বিভাগ, 3 নাম্বার হচ্ছে বিচার বিভাগ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি আপনাদের প্রত্যেকের জীবনে চলার পথে অনেক উপকার হবে। আমরা এই জায়গায় এই 3টি বিভাগ নিয়ে আলোচনা করব। আপনি জীবনে চলার পথে এই 3টি বিভাগ সম্পর্কে আপনার ধারণা থাকা ভালো জরুরি। যে কোনো ভাইবা বোর্ডে, যে কোনো পিলিতে, যে কোনো রিটেনে এই 3টি বিভাগ কেন্দ্রিক প্রশ্ন এসে থাকে। আজকে আপনি ক্লাসের মাধ্যমে জানতে পারবেন, আপনি যদি বিসিএস এ প্রশাসন ক্যাডার হন তাহলে আপনার পদবি কি হবে, আপনার ভিজিটিং কার্ডের মধ্যে আপনার নামের নিচে কি লেখা থাকবে, আজকের ক্লাস থেকে আপনারা জানতে পারবেন। এর জন্য আগামী 1 ঘন্টা 30 মিনিট কেউ যাবেন না। ক্লাসটা যদি আগে কেউ করেও থাকেন, আপনি আবার করবেন। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, সরকারের অঙ্গ হলো 3টি। 1 নাম্বার হচ্ছে আইন বিভাগ, 2 নাম্বার হচ্ছে শাসন বিভাগ, 3 নাম্বার হচ্ছে বিচার বিভাগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই 3টা নিয়ে আমরা আলোচনা করব, প্রথম যে অংশ নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইন বিভাগ। আপনি নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে আইন বিভাগ লিখে আন্ডারলাইন করবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে আলাদা করে আইন বিভাগ লিখে আন্ডারলাইন করবেন। আসেন প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই আইন বিভাগ কাকে বলে এই সম্পর্কে একটি লাইন লিখতে চাই। আইন বিভাগ আশা করি সবাই আন্ডারলাইন করেছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন দেশ পরিচালনার জন্য। দেশ পরিচালনার জন্য যে বিভাগ, দেশ পরিচালনার জন্য যে বিভাগ
আইন তৈরি করে। দেশ পরিচালনার জন্য যে বিভাগ আইন তৈরি করে তাকে আইন বিভাগ বলে। দেশ পরিচালনার জন্য যে বিভাগ আইন তৈরি করে তাকে আইন বিভাগ বলে। দেখেন আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে, আইন বিভাগ কাকে বলে হঠাৎ যদি আপনাকে প্রশ্ন করে অনেকেই থমকে যায়, মানে মনে হচ্ছে এটা সে কোনোদিন শুনে নাই। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস থেকে আমরা জেনে গেলাম দেশ পরিচালনার জন্য যে বিভাগ আইন তৈরি করে তাকে আইন বিভাগ বলে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের আইনসভা। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের আইনসভা, আমি বোর্ডেও লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট যার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট যার নাম জাতীয় সংসদ। তাহলে যদি আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, অলরেডি বিগত দিনে এই প্রশ্নগুলো এসেছে যে বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট। প্রাণপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। যদি প্রশ্ন আসে বাংলাদেশের আইনসভার নাম কি, আনসার হবে জাতীয় সংসদ। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় সংসদের, জাতীয় সংসদের ইংরেজি নাম, জাতীয় সংসদের ইংরেজি নাম আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন। আমি বলবো না, আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন জাতীয় সংসদের ইংরেজি নাম কি। দেখতে চাই কারা কারা লিখতেছেন। জাতীয় সংসদের ইংরেজি নাম ফেরদৌস হুসাইন লিখেছেন, আরাফাত লিখেছেন, গুড, ভেরি গুড। সায়েদা তাসনিয়া লিখেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আপনাদের সকলের আনসার সঠিক এবং দেখতে পাচ্ছি অনেকেই লিখতেছেন হাউস অফ নেশন হবে না, হাউস অফ দ্য নেশন। তো লিখে ফেলেন প্রিয় শিক্ষার্থী, জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অফ দ্য নেশন। জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অফ দ্য নেশন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় সংসদের অধিবেশন। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। অনেক স্টুডেন্ট আমাদের রয়েছে যারা এই প্রশ্নের মধ্যে ভুল করে আসে। কিভাবে ভুল করে? জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে? অপশনে 4টা থাকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব অথবা সংসদ সদস্য থাকলো বা স্পিকার থাকলো। অনেকেই ভুল করে এই রাষ্ট্রপতির জায়গায় স্পিকারের নাম দিয়ে আসে, যেটা ভুল আনসার হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আপনি জেনে গেলেন জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। দাড়ি দিয়ে লিখবেন কিন্তু, দাড়ি দিয়ে লিখবেন কিন্তু। জাতীয় সংসদের, কিন্তু জাতীয় সংসদের সভাপতি হলেন, কিন্তু জাতীয় সংসদের সভাপতি হলেন। আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন জাতীয় সংসদের সভাপতি কে, জানিয়ে দেন। জানিয়ে দেন। আতিকুল ইসলাম রানাবাই লিখেছেন, ফেরদৌস লিখেছেন, জয় কর্মকার লিখেছেন, সাবরিনা লিখেছেন, শামিমা ইসলাম লিখেছেন, জাহিদ মাহমুদ লিখেছেন। না না, মাননীয় প্রধানমন্ত্রী না। প্রাণপ্রিয় শিক্ষার্থী, অনেকের সঠিক উত্তর সঠিক হয়েছে। লিখবেন জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার।
জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। তাহলে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে একদম ক্লিয়ার, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, কিন্তু জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। এই দুই প্রশ্নের মধ্যে আমি বিশ্বাস করি আমার আজকের ক্লাসের আগামী দিনের বিসিএস ক্যাডার অফিসাররা আর ভুল কখনো করবে না। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন, জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন, জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন, বলেন নাম বলেন, দেখতে চাই। জাতীয় সংসদের ফেরদৌস হুসাইন, আপনার আজকের ক্লাসের রেসপন্স খুবই ভালো, আমি খুবই খুশি হয়েছি। অনেকের সঠিক উত্তর হচ্ছে আরাফাত জাহান, ওনারও খুবই ভালো, সাবরিনা ওনাদের পারফরমেন্স খুবই ভালো। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে ধারণ করি আমাদের ক্লাসে যারা জয়েন করেছেন, যারা বিসিএস কনফিডেন্সের সাথে আছেন, আপনার এই পরিশ্রমের মাধ্যমে আপনার মা বাবার স্বপ্ন পূরণ হবে, আপনার লাইফের একটি নিরাপত্তা পাবেন, আপনি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সর্বক্ষেত্রে ভালো অবস্থানে থাকবেন। আপনি তো থাকবেন, শুধু তাই না, আপনার আগামী পরবর্তী প্রজন্ম আপনার এই পরিশ্রমের জন্য ভালো একটি অবস্থান আপনার যখন তৈরি হবে, আপনার পরবর্তী প্রজন্ম এই সুফল ভোগ করবে। বুঝতে পেরেছেন? আরেকটি মজার কথা, ওই ভালো অবস্থানে যাওয়ার পর ভালো ভালো জায়গায় বিয়েও করা যাবে। বুঝতে পেরেছেন? চেহারা সুন্দর না কালো এটা পরের ব্যাপার, ছেলেটা কি করে এটা জাতি জানতে চায়। মেয়েটা মাস্টার্স পাস, অনেকেই মাস্টার্স পাস রয়েছে, কিন্তু মেয়েটি নিজেকে কোন অবস্থানে নিয়ে গিয়েছে, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আপনি যদি বিসিএস ক্যাডার অফিসার হন, মনে রাখবেন কোনো আপু যদি আমার এই ক্লাসের বিসিএস ক্যাডার অফিসার হয়, তাকে বিয়ের প্রস্তাব দিতে কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক আসবে না, নিশ্চয়ই কোনো বিসিএস ক্যাডার অফিসার অথবা বড় কোনো জায়গা থেকে আসবে। এটাই স্বাভাবিক এবং এভাবেই চলতেছে। আপনি হবেন ক্যাডার অফিসার, বিয়ে করবেন আরেক ক্যাডার অফিসারকে, আর ক্যাডারে হবে আরেক সুপার ক্যাডার অফিসার। বুঝতে পেরেছেন? এর জন্য এই পরিশ্রমটা আপনাদেরকে চালিয়ে যেতে হবে প্রিয় শিক্ষার্থী। লিখবেন জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ, জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ, এবং এবং বর্তমান স্পিকার হলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বর্তমান স্পিকার হলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তাহলে আমরা জেনে গেলাম জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ এবং বর্তমান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। নাহিদ, যদি সম্ভব হয় একটা। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আরেকটা জায়গায় আপনারা কনফিউশন হন ক্লাসে। অপশনে অনেকেই দিয়ে আসেন শাহ আব্দুল হামিদ। মোহাম্মদুল্লাহর পরিবর্তে আমার অনেক ভাই বোন রয়েছে এই ক্লাসে যারা দিয়ে আসে শাহ আব্দুল হামিদ। আমি এই বিষয়টা আপনাকে বুঝিয়ে দিতে চাই। মনে রাখবেন, শাহ আব্দুল হামিদ ছিলেন গণপরিষদের প্রথম স্পিকার। এর জন্য মোহাম্মদ উল্লাহ এবং শাহ আব্দুল হামিদ যদি দুটাই অপশনে থাকে, কখনো ভুল করে শাহ আব্দুল হামিদ দেয়া যাবে না, আপনাকে দিতে হবে মোহাম্মদ উল্লাহ। কিন্তু যদি অপশনে প্রশ্ন দেয়া হয় গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন, আপনাকে শাহ আব্দুল হামিদ দিতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, লিখবেন না, শুধু মনোযোগ দিয়ে শুনবেন। 23 মার্চ 1972 সালে গণপরিষদ গঠন করা হয়। সেই সময় গণপরিষদের সদস্য ছিল 469 জন, কিন্তু বিভিন্ন কারণে 66 জনকে বাদ দেয়া হয়।
সর্বশেষ গণপরিষদের সদস্য ছিল 403 জন। 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং স্পিকারের দায়িত্ব পালন করেন শাহ আব্দুল হামিদ। তাহলে আজকের ক্লাস থেকে একদম ক্লিয়ার আমরা জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ এবং গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। যখন আপনাদেরকে সংবিধান পড়াবো তখন ওই নামগুলো আসবে, আশা করি আপনি আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন শেরে বাংলা নগরে অবস্থিত, শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের, শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর, জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয় 1962 সালে। শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের, আমাকে একজন প্রশ্ন করেছেন স্যার ডেপুটি স্পিকারকে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন এই যে মোহাম্মদুল্লাহ, আর বর্তমান ডেপুটি স্পিকার হলেন ফজলে রাব্বি মিয়া। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আপনাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে বলেছি জাতীয় সংসদের ভিত্তিপ্রস্তর হয়েছে 1962 সালে। আপনাদের কাছ থেকে জাতি জানতে চায় ভিত্তিপ্রস্তর উদ্বোধন কে করেছিলেন? জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কে করেছিলেন জাতি জানতে চায়, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন। সাবরিনা একটি আনসার দিয়েছেন, আরাফাত জাহান একটি আনসার দিয়েছেন। আমি আরো পড়তে চাই, দেখি কারা লিখেন। বাহ, এই যে দুই ভাগে আমরা বিভক্ত হয়ে গেছি ক্লাসে, এটাই মজা ক্লাসের। লিখেন, আমি দেখতে চাই। আমি আনসারটা বলে দেব, আগে একটু লিখেন। এটা একটা কঠিন প্রশ্ন করেছি, আমি দেখি আমার এই প্রশ্নটা কারা কারা পারে। আর বেশি লেট করতে চাই না। লিখেছেন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসেন আমরা আনসারটা বলে দেই। হ্যাঁ হ্যাঁ, এমডি রাশেদ মোল্লা আনসার যেটা দিয়েছেন এটা সঠিক। তো প্রিয় শিক্ষার্থী, আমাকে আজকের এই ক্লাসে এই কঠিন প্রশ্নের আনসার সবার আগে যিনি দিয়েছেন আরাফাত জাহান, যিনি লিখেছেন আইয়ুব খান। উত্তরটা একদম সঠিক। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন আইয়ুব খান। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন আইয়ুব খান। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন আইয়ুব খান। লিখেছেন প্রিয় শিক্ষার্থী। এতক্ষণ তো সংসদ পড়লাম, ঠিক না? আসেন সংসদের ভিতরটা একটু দেখে আসি, একটা ফিলিংস কাজ করবে। আজকের ক্লাসটি অত্যন্ত প্রাণবন্ত ক্লাস হবে আমি বিশ্বাস করি। আপনারা আমার তাই কি ভাই? এটা দেখেন, দেখার দরকার আছে।
বুঝতে পেরেছেন? এই যে আমাদের সংসদ ভবন, প্রিয় শিক্ষার্থী, আপনি কি জানেন এই সংসদ ভবনে আপনার যাওয়ার সুযোগ রয়েছে? অবশ্যই আপনার সুযোগ রয়েছে। বলবেন স্যার আমি তো রাজনীতি করি না, আমি তো রাজনীতি করি না, আমি কিভাবে সংসদ ভবনের ভিতরে যাব, আমি কিভাবে আইন প্রণেতা হব, এটি আপনার মনের মধ্যে একটি প্রশ্ন হতেই পারে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তাহলে আপনাকে বলি, বিসিএস ক্যাডার অফিসার হয়ে অবসর হয়ে গিয়ে বর্তমানে মন্ত্রী হয়েছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম আব্দুল মোমেন। বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডার ছিলেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি হয়েছেন মন্ত্রী। তার মানে আপনার কিন্তু মন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান, যিনি প্রশাসন ক্যাডার ছিলেন, কিশোরগঞ্জের ডিসি ছিলেন, অবসরে যাওয়ার পর তিনি হয়েছেন বর্তমান পরিকল্পনা মন্ত্রী। তাহলে আপনি যারা আজকের ক্লাসে যারা জয়েন করেছেন, আপনি যে ভবিষ্যতে আইন প্রণেতা হতে পারবেন না তার গ্যারান্টি কেউ কি দিতে পারে? আপনার মতো বয়সে ডক্টর এ.কে.এম আব্দুল মোমেন, এম.এ মান্নান, ওনারাও তো কল্পনায় ছিল না আইন প্রণেতা হবে। পড়াশোনা করেছে, নিজেকে একটি ভালো অবস্থানে নিয়ে গিয়েছে, সর্বশেষ আইন প্রণেতা হয়েছে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 28 জানুয়ারি 1982 সালে, 28 জানুয়ারি, 28 জানুয়ারি, 28 জানুয়ারি 1982 সালে, 28 জানুয়ারি 1982 সালে তৎকালীন রাষ্ট্রপতি, 28 জানুয়ারি 1982 সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার, তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করেন। তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করেন, জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, বর্তমানে যেই মাসটা চলতেছে এটা খুব রোমান্টিক একটা মাস যাচ্ছে, জানেন তো? আমাদের মাসটার নাম কি? জানুয়ারি। দেখেন কতটা রোমান্টিক। আমরা সুন্দর করে বাংলায় যখন লিখি তখন লিখি, মনে করেন এই যে আজকে কয় তারিখ আমাদের? 9 তারিখ। দেখেন মুন্না স্যার কি লিখেছে, 9 জানু। বাংলা লিখলে কি লিখে? জানুয়ারি। ইংরেজিতে কি লিখি দেখেন, কি লিখলাম? জান। বাহ, তাহলে রোমান্টিক না? অবশ্যই। বাংলায় লিখতে লিখি আমরা জানু, আর ইংরেজিতে লিখতে লিখি জান। এই হচ্ছে অবস্থা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে জায়গায় ছিলাম, আমি যদি এই কথাটা আবার রিপিট করি, কি লিখেছেন? নাই, নাইস স্যার। আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে 28 জানুয়ারি 1982 সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় সংসদ ভবনের স্থপতি, জাতীয় সংসদ ভবনের স্থপতি লু ইয়াই কান। লিখবেন জাতীয় সংসদ ভবনের স্থপতি লু ইয়াই কান। জাতীয় সংসদ ভবনের স্থপতি লু ইয়াই কান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। অনেক জায়গায় প্রশ্ন আসে যে লু ইয়াই কান কোন দেশের নাগরিক ছিলেন, যেমন 37তম বিসিএস এ প্রশ্ন এসেছিল লু ইয়াই কান কোন দেশের নাগরিক ছিলেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমরা জেনে গেলাম লু ইয়াই কান যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তাহলে জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি? লু ইয়াই কান। প্রিয় শিক্ষার্থী, একটু স্ক্রিনের দিকে তাকাবেন।
আপনারা কি লক্ষ্য করেছেন একটি লেক দেখা যাচ্ছে, মানে পানির লেক। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন জাতীয় সংসদের পাশের লেকটির নাম, জাতীয় সংসদের পাশের লেকটির নাম ক্রিসেন্ট লেক। জাতীয় সংসদের পাশের লেকটির নাম ক্রিসেন্ট লেক। আমি বোর্ডে লিখে দিচ্ছি, কারো যদি বুঝতে অসুবিধা হয়। জাতীয় সংসদের পাশের লেকটির নাম, জাতীয় সংসদের পাশের লেকটির নাম ক্রিসেন্ট লেক। দাড়ি দিয়ে লিখবেন ক্রিসেন্ট শব্দের অর্থ, দাড়ি দিয়ে লিখবেন ক্রিসেন্ট শব্দের অর্থ, ক্রিসেন্ট শব্দের অর্থ। আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন ক্রিসেন্ট শব্দের অর্থ কি, ক্রিসেন্ট শব্দের অর্থ কি জানিয়ে দেন। আতিকুল ইসলাম রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আপনি দেখতে পাচ্ছি আনসারটি সবার আগে দিয়েছেন। এই যে আমাদের অনেক স্টুডেন্ট লিখতেছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের উত্তরটি সঠিক। দাড়ি দিয়ে লিখবেন ক্রিসেন্ট শব্দের অর্থ অর্ধচন্দ্র, ক্রিসেন্ট শব্দের অর্থ অর্ধচন্দ্র, ক্রিসেন্ট শব্দের অর্থ অর্ধচন্দ্র, ক্রিসেন্ট শব্দের অর্থ অর্ধচন্দ্র। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী আপনি লিখতে পেরেছেন ক্রিসেন্ট শব্দের অর্থ হচ্ছে অর্ধচন্দ্র। তো মিরপুরে একবার ক্লাস নিচ্ছিলাম, আমি স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম লেকের পারে কারা কারা গিয়েছেন, অনেকেই হাত তুলেছে, সবাই গিয়েছে। একজনকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি একা গিয়েছেন, সে আমাকে পাল্টা আনসার দিয়েছিল স্যার আমার এই বয়সে আমি লেকের পারে কি কখনো একা যেতে পারি। বললাম তাহলে আমি বুঝতে পেরেছি আপনি কিভাবে গিয়েছেন। কিছুক্ষণ পরে উনি বলে স্যার আপনি কি বুঝেছেন জানি না, বাট আমি বন্ধু বান্ধব নিয়ে গিয়েছিলাম, একা যাই নাই। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারাও লেকের পারে গিয়েছেন, ঘুরেছেন। যারা ঘুরেন নাই ঘুরবেন, মজা পাবেন, কারণ ঘোরার খুব প্রয়োজন, ভ্রমণ করতে হবে। যারা ঢাকার বাহিরে আছেন, ঢাকা যখন আসবেন, আপনি যদি বিসিএস পরীক্ষার্থী হন, আপনার কাছে মুন্না স্যার অনুরোধ করে বলি আপনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরির সামনে একবার যাবেন, এটা আপনার কাছে অনুরোধ। সকাল 7টায় যদি পাবলিক লাইব্রেরির সামনে যান, আপনি লক্ষ্য করবেন শত শত ব্যাগের সিরিয়াল। কারণ কি, ওই লোকগুলো সকাল 7টায় পাবলিক লাইব্রেরিতে যায়, সন্ধ্যা 7টার দিকে লাইব্রেরি থেকে বের হয়। ওই মানুষগুলোই আপনার সাথে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবে, আর আপনিও চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো সিদ্ধান্ত নিতে হবে আপনার কেমন প্রস্তুতি প্রয়োজন। আর এটা বাস্তবে যদি আপনি দেখতে চান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরির সামনে আপনাকে আসতে হবে। পড়াশোনার স্পিড বেড়ে যাবে, স্পিড কিন্তু আপনার বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ডাক্তার রাশেদ মোল্লা, আপনি যেগুলো বলতেছেন ওইগুলো আমরা প্রয়োজনে লাস্টে বলবো না, ক্লাসে এখন আলোচনা করলে দেখা যাচ্ছে ওরা আপনাকে ওইটা বুঝাতে গিয়ে ওরা ক্লাস থেকে একটু হয়ে যাবে, মাইন্ড তাদের অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, আপনি ওটা আপনার বুঝতে পারবেন, অসুবিধা নেই। অথবা আমি আপনাকে ক্লাসের শেষে বলবো প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে বোঝানোর জন্যই আমাদের কাজ। বিশেষ করে আমি মনে করি আপনার যে কোনো প্রশ্নের সমাধান দেয়া আমার নৈতিক দায়িত্ব। আমি যে কোনোভাবে আপনাকে এটা বুঝিয়ে দিতে হবে, এবং আমি এই সেন্সেই কিন্তু ডায়াসে যখন দাঁড়াই আমার মনের ভিতরে কাজ করে। আমার আজকের এই লেকচার থেকে আমি কখনো বলি না যে আপনি পড়েন লিখেন, আমি বলি আমার কাছে কিছু ইনফরমেশন রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমি জানি আমার আজকের ক্লাসে এমন মেধাবী স্টুডেন্ট রয়েছে আমার চেয়ে তার কাছে বেশি ইনফরমেশন থাকতেই পারে। বুঝতে কি পেরেছেন? তো আপনার আনসার বলতে আপনি লেকচার শিটটা কিভাবে পড়বেন জানতে চেয়েছেন, বলবো প্রিয় শিক্ষার্থী। তো নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন, জাতীয় সংসদ ভবন
এলাকার আয়তন 215 একর। জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন 215 একর। জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন 215 একর। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি লিখতে পেরেছেন। এইটা কিন্তু বিসিএস এর প্রশ্ন। বিসিএস এসেছিল যে জাতীয় সংসদে ভবন এলাকার আয়তন কত। আমরা জেনে গেলাম জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন 215 একর। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 9 তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবনের, 9 তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবনের, 9 তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবনের উচ্চতা, 9 তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবনের উচ্চতা 155 ফুট। 9 তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবনের উচ্চতা 155 ফুট, 155 ফুট। এবং সংসদ কক্ষের উচ্চতা মানে যেখানে অধিবেশনটা বসে, প্রিয় শিক্ষার্থী, যেমন আপনি একটা রুমে বসে আছেন, এইটার উচ্চতা এখন বলবো। আর প্রথমে বলেছি আপনার টোটাল ভবনের উচ্চতা। তাহলে আপনি জেনে গেলেন জাতীয় সংসদ ভবনের উচ্চতা 155 ফুট এবং সংসদ কক্ষের উচ্চতা 112 ফুট, এবং সংসদ কক্ষের উচ্চতা 112 ফুট। সংসদ কক্ষের উচ্চতা 112 ফুট। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্ন আসে জাতীয় সংসদ ভবন কয়তলা বিশিষ্ট, আপনি জেনে গেলেন জাতীয় সংসদ ভবন 9 তলা বিশিষ্ট। জাতীয় সংসদ ভবনের উচ্চতা 158 ফুট এবং সংসদ কক্ষের উচ্চতা 112 ফুট। জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন 215 একর। মনে আছে তো আপনাদের? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় সংসদের 1 নং আসনটি, জাতীয় সংসদের 1 নং আসনটি পঞ্চগড়। জাতীয় সংসদের 1 নং আসনটি পঞ্চগড়। জাতীয় সংসদের 1 নং আসনটি পঞ্চগড়। এবং 300তম আসনটি, এবং 300তম আসনটি আমি বলবো না, আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন। এবং 300তম আসনটি, 300তম আসনটি কমেন্টসের মাধ্যমে যারা আমরা দেখতে পাচ্ছি অনেকেই লিখতেছেন। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, 300তম আসনটি হচ্ছে বান্দরবন। 300তম আসনটি হচ্ছে বান্দরবন। কারা কারা বান্দরবন গিয়েছেন? কারা কারা গিয়েছেন? আমার একজন প্রিয় শিক্ষার্থী আনসার দিয়েছেন, স্যার 155 না 158। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে 155, কিন্তু কোনো কোনো জায়গায় 158 রয়েছে। আপনার উত্তরটি, প্রশ্নটি খুব দারুণ হয়েছে। মনে রাখবেন 158 এবং 55, 158 এবং 155 যদি একসাথে দুটো অপশনে থাকে, আপনাকে অবশ্যই 155 দিতে হবে। আর যদি অপশনে 155 আপনি না পান, তাহলে আপনাকে 158 দিলে হয়ে যাবে। কিন্তু 155 থাকলে আর কোনো কথাই না। অনেকেই বলেছেন 2বার গিয়েছি। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমারও সৌভাগ্য হয়েছিল, আমিও গিয়েছিলাম নীলগিরি, নীলাচল। বিশ্বাস করেন, অনেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে যান, আমিও গিয়েছি, একটা আলাদা ফিলিংস। কিন্তু সুন্দর জায়গা যদি বলেন স্যার কোথায়, স্যার প্রকৃতি সবচেয়ে সুন্দর কোন জায়গায়, সেই স্থানের নাম হচ্ছে বান্দরবন। আমি দোয়া করি আপনার চাকরি জীবনের প্রথম নিয়োগটি যাতে বান্দরবনে হয়ে যায়। চাকরি জীবনের প্রথম নিয়োগটি যদি বান্দরবনে হয়, প্রিয় শিক্ষার্থী, আপনি যদি প্রশাসন ক্যাডার হন,
আপনাকে যদি মাঠ প্রশাসনে নিয়োগ দেওয়া হয়, আপনার প্রথম পদবি হবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো আপনি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পাবেন। আপনার বাংলায় একটা বাড়ি থাকবে, সেই বাড়িটি নিশ্চয়ই কোনো পাহাড়ের উপরে থাকবে, আর আপনাকে পাহাড়ে উঠিয়ে নেওয়ার জন্য সরকারি ছাদের গাড়ি থাকবে। বুঝতে পেরেছেন ফিলিংসটা কেমন থাকবে? কথা কোন না ঠিক না বেঠিক? এর জন্য প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাসে জেনে গেলাম, হ্যাঁ অনেকে বলছেন ঠিক স্যার, যেটা হচ্ছে হ্যাঁ কল্পনা তো অবশ্যই আপনাকে করতে হবে, আপনাকে স্বপ্ন দেখতে হবে। আপনি স্বপ্ন না দেখলে তো স্বপ্নের পিছনে দৌড়ানো যাবে না। আপনার ফিলিংস থাকতে হবে সবসময় ভালো, প্রস্তুতিও তখন ভালো হবে। বুঝতে পেরেছেন? তো প্রিয় শিক্ষার্থী, জাতীয় সংসদের 1 নং আসনটি হচ্ছে পঞ্চগড়। তবে এই মুহূর্তে পঞ্চগড়ের দিকে কেউ না যাওয়াই ভালো, কারণ তাপমাত্রা খুব লো। এবং 300তম আসনটি হচ্ছে বান্দরবন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় সংসদের কুরাম হয়, কুরাম কথাটি বুঝিয়ে বলবো। জাতীয় সংসদের কুরাম হয় 60 জনে, এটা বিসিএস এর প্রশ্ন। জাতীয় সংসদের কুরাম হয় 60 জনে। জাতীয় সংসদের কুরাম হয় কত জনে? 60 জনে। আমাকে সাবরিনা আনসারটা দিয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, কুরাম হচ্ছে সেই জিনিস, যদি আপনি জাতীয় সংসদের অধিবেশন বসাতে চান তাহলে আপনাকে অবশ্যই কমপক্ষে 60 জন সদস্য আপনার থাকতে হবে উপস্থিত। মিনিমাম 60 জন যখন উপস্থিত থাকবে তখন সংসদের অধিবেশন বসানো যাবে। এই অংশটাকে বলা হয় প্রিয় শিক্ষার্থী, মনে রাখবেন, কোরাম। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় সংসদের প্রতীক হলো শাপলা। জাতীয় সংসদের প্রতীক হলো শাপলা। জাতীয় সংসদের প্রতীক হলো শাপলা। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় সংসদের বোর্ডে লিখে দিচ্ছি, জাতীয় সংসদের স্পিকারের বুটকে বলা হয় বোর্ডে লিখে আছে কাস্টিং বোর্ড। জাতীয় সংসদের স্পিকারের বুটকে বলা হয় কাস্টিং বোর্ড। বোর্ডে লিখে দিয়েছি, আপনি লিখে নিয়ে নেন। জাতীয় সংসদের স্পিকারের বুটকে বলা হয় কাস্টিং বোর্ড। দাড়ি দিয়ে লিখবেন কাস্টিং শব্দের অর্থ। কাস্টিং শব্দের অর্থ কিন্তু আপনারা আমাকে জানান। কাস্টিং শব্দের অর্থ কি? জাতীয় সংসদের স্পিকারের বুটকে বলা হয়, যেটা আমরা বলেছি, ঠিক আছে। হ্যাঁ সাবরিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবার আগে সঠিক আনসারটি দিয়েছেন প্রিয় শিক্ষার্থী। উত্তরটি আপনার সঠিক হয়েছে নির্ণায়ক। ফেরদুস হুসাইনও আগে আনসার দিয়েছেন। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। কাস্টিং শব্দের অর্থ হচ্ছে নির্ণায়ক। আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আইন বিভাগ। আপনার চাকরির পরীক্ষা আইন বিভাগ থেকে এই প্রশ্নগুলো পড়লে আমি বিশ্বাস করি প্রশ্ন এর ভিতর থেকে আসবে। তারপরও চাইলে আপনি, ওখানে বানানটা একটু ভুল করেছে, হবে। আমরা এখন আলোচনা করব শাসন বিভাগ নিয়ে। শাসন বিভাগ লিখে আন্ডারলাইন করবেন। এই মুহূর্তের আমাদের আজকের আলোচনা হচ্ছে শাসন বিভাগ। আমরা প্রথমে পড়েছি আইন বিভাগ, এখন পড়বো আমরা শাসন বিভাগ নিয়ে আলোচনা। শাসন বিভাগ লিখে আন্ডারলাইন করবেন। আমরা প্রথমে জানবো শাসন বিভাগ কাকে বলে।
শাসন বিভাগ, আশা করি প্রিয় শিক্ষার্থী আপনারা লিখতে পারেন, লিখবেন শাসন কাজে নিয়োজিত, শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা, শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে, শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শাসন বিভাগ পরিচালিত হয়। শাসন বিভাগ গঠিত লিখবেন, গঠিত লিখবেন, পরিচালিত লিখবেন না। শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শাসন বিভাগ গঠিত। শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শাসন বিভাগ গঠিত। দাড়ি দিয়ে লিখবেন প্রকৃতপক্ষে, দাড়ি দিয়ে লিখবেন প্রকৃতপক্ষে, দাড়ি দিয়ে লিখবেন প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, কমা দিয়ে দিয়ে লিখবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্য, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্য এবং সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে, এবং সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে, সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে শাসন বিভাগ পরিচালিত হয়। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্য এবং সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে শাসন বিভাগ পরিচালিত হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনি লিখতে পেরেছেন। দেখেন এই যে সচিবালয়ের কর্মকর্তা, আমার আজকের ক্লাসে যারা জয়েন করেছেন আপনারা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যতের সচিবালয়ের কর্মকর্তা। আপনি ভবিষ্যতের সচিবালয়ের কর্মকর্তা হওয়ার জন্যই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং ইনশাল্লাহ আপনি যদি লেগে থাকতে পারেন আপনি একদিন সচিবালয়ের কর্মকর্তা হবেন। কারণ এই রাস্তায় আপনি যাত্রা শুরু করেছেন, আপনাকে এই যাত্রা পথে থামলে কিন্তু চলবে না। যদি কখনো জীবনে চলার পথে এই প্রোগ্রামে এই সচিবালয়ের যাওয়ার পথে যদি কখনো হুঁচট খান, প্রয়োজনে লাইনটি একটু চেঞ্জ করবেন, কিন্তু যাওয়া বন্ধ করা যাবে না। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হলেন, এবং সরকার প্রধান হলেন, আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন বাংলাদেশের সরকার প্রধান কে। আমি তো বলে দিয়েছি রাষ্ট্রপ্রধান, আপনি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন বাংলাদেশের সরকার প্রধান কে। ভেরি গুড, ভেরি গুড। সবাই যারা যারা দিয়েছেন আনসার, সবার আনসারটা সঠিক। লিখবেন বাংলাদেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। আমরা এই সরকার প্রধান আর রাষ্ট্রপ্রধানের মধ্যে পার্থক্য অনেক স্টুডেন্ট বুঝি না, অনেকে আমরা পরীক্ষায় ভুল আনসার দিয়ে আসি। আজকের ক্লাসের পর এই ভুল আর করা যাবে না। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হলো, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হলো 6 স্তর বিশিষ্ট। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হলো 6 স্তর বিশিষ্ট। বাংলাদেশের প্রশাসনিক
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হলো 6 স্তর বিশিষ্ট। আমাদের অনেক স্টুডেন্ট বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় স্তর বিশিষ্ট বললে পারে না। আজকে একটা টেকনিক দেখিয়ে দেই, মনে রাখবেন। আপনাদের বিসিএস কনফিডেন্সের বাংলাদেশ অ্যাফেয়ার্সের একজন টিচার মানে মুন্না স্যারের বাম হাতের আঙ্গুল কয়টা? এই যে তাকান, গণেন, বাম হাতের আঙ্গুল হচ্ছে 6টা। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে 6 স্তর বিশিষ্ট। এর চেয়ে সহজ কোনো টেকনিক আমার কাছে আর নাই। এটা আমারে গড গিফটেড করে দিয়েছেন গড। আপনার হয়তো 5টা, আমাকে 6টা দিয়েছেন। তাহলে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে 6 স্তর বিশিষ্ট। আপনারা জেনে গেলেন প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, ইউ আর লাকি। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমি সর্বক্ষেত্রে একজন সুখী মানুষ। আল্লাহর শত কোটি শুকরিয়া আদায় করি আমি। প্রাণপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে 6 স্তর বিশিষ্ট। দেখেন, আমি লিখি 1 নাম্বার বা প্রথমে সবার আগে যা থাকে তা হচ্ছে সচিবালয়। সবার আগে যা থাকে তা হচ্ছে সচিবালয়। তারপরে হচ্ছে মন্ত্রণালয়, তারপরে হচ্ছে বিভাগ, তারপরে হচ্ছে জেলা, তারপর হচ্ছে উপজেলা, সর্বশেষ হচ্ছে ইউনিয়ন। দেখেন, 6টা কিন্তু হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে 6 স্তর বিশিষ্ট। সবার উপরে রয়েছে সচিবালয়। আপনার এই অংশ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এইভাবে যে বাংলাদেশের সর্বোচ্চ স্তরের প্রশাসনিক কাঠামোর নাম কি? আপনি লিখবেন সচিবালয়। বাংলাদেশের প্রশাসনিক স্তরের সর্বনিম্ন স্তরের নাম কি? আপনি লিখবেন ইউনিয়ন। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনি লিখতে পেরেছেন। ডাবল পেমেন্ট নেবেন, ডাবল পেমেন্ট। বুঝতে পেরেছেন? যারা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ক্লাসে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ডাবল অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা ডাবল পেমেন্ট দিবেন। বুঝতে পেরেছেন? তাহলে প্রিয় শিক্ষার্থীগুলো লিখে ফেলেন। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে 6 স্তর বিশিষ্ট। 1 নাম্বার হচ্ছে সচিবালয়, 2 নাম্বার হচ্ছে মন্ত্রণালয়, 3 নাম্বার হচ্ছে বিভাগ, 4 নাম্বার হচ্ছে জেলা। প্রশাসনিক কাঠামো মুন্না স্যারের হাতে। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। লেখা কি শেষ প্রিয় শিক্ষার্থী? এই 6টি অংশ কি লেখা শেষ হয়েছে? যদি শেষ হয় আমাকে একটু জানান কমেন্টসের মাধ্যমে। হ্যাঁ, ধন্যবাদ। আমি বুঝতে পারলাম আপনারা লিখতে পেরেছেন। তো নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে, এটা হচ্ছে কাঠামো, এটা আরেকটা বিষয়। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, 2 নাম্বার হচ্ছে মাঠ প্রশাসন। 1 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, 2 নাম্বার হচ্ছে মাঠ প্রশাসন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনি লিখতে পেরেছেন। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আরেকটা হচ্ছে মাঠ প্রশাসন। সুপ্রিয় শিক্ষার্থী, আসেন তাহলে আমরা প্রথমে কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে একটু ধারণা নেই। আলাদা করে কেন্দ্রীয় প্রশাসন লিখে আন্ডারলাইন করবেন। আলাদা করে কেন্দ্রীয় প্রশাসন লিখে আন্ডারলাইন করবেন। আপনাদের সাথে আমার 4 দিন এই মাসে ক্লাস ছিল, কিন্তু আমি দুঃখিত একদিন থাকতে পারি নাই। এই 3 দিন আপনাদের সাথে আসলাম আর কি। আজকে থেকে আগামী আরো 2 দিন আপনাদের সাথে আমি থাকবো। আমার থাকার কথা ছিল 8, 9, 10, 11, কিন্তু 8 তারিখটা আমি থাকতে পারি নাই। আজকে আপনার 12টা 40-এ গাড়িতে উঠে
সকাল 7টায় এসে হেড অফিসে পৌঁছেছি। তারপর 1 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম, কিছু করার নাই, ওনারা ঘুমেছিল। তারপর 8টার দিকে প্রবেশ করে এই যে আপনাদের 10টা থেকে ক্লাস শুরু করেছি, আমি আজকে 6টি ক্লাস নেব। তার মানে আমাকে 1.5 ঘন্টা করে হলে হিসাব করে নেবেন না ঘুমিয়ে কয় ঘন্টা আপনাদের সাথে ক্লাস করতে হবে। কিন্তু এই কষ্টটাও ভালো লাগে। এই যে কিছুদিন ডায়েসে দাঁড়াচ্ছিলাম না একটু কাজে, মনে হচ্ছিল অনেকদিন হচ্ছে আপনাদের সাথে কথা হয় না। আর এই যে এত জার্নি করে আসার পরও এই যে কথা বলার এই শক্তি পাই, আসলে আল্লাহ এগুলো এত শক্তি দিয়ে দেয় কথা বলার। ভালো লাগে আপনাদের সাথে, যতক্ষণ থাকি ততক্ষণই ভালো লাগে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে কেন্দ্রীয় প্রশাসন নিয়ে লিখব। আমরা একটু জেনে নেই কেন্দ্রীয় প্রশাসন কাকে বলে। আপনি একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনি কলেজে লেখাপড়া করেছেন, আপনাকে আপনার গ্রামের কেউ অথবা আপনার কোনো একজন জিজ্ঞাসা করতেই পারে যে মামা, আঙ্কেল, ভাইয়া, কেন্দ্রীয় প্রশাসন কাকে বলে। যদি আমরা না পারি তাহলে প্রেস্টিজ কিন্তু পানসার। আসেন তাহলে আজকের ক্লাস থেকে কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে একটি ভালো ধারণা নিয়ে আমরা নেই। লিখবেন সকল মন্ত্রণালয়, লিখবেন যেখান থেকে, আমি লিখে দিচ্ছি, লিখবেন যেখান থেকে সচিবালয়, যেখান থেকে সচিবালয়, মন্ত্রণালয়, যেখান থেকে সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং পরিদপ্তর পরিচালিত হয়, অধিদপ্তর এবং পরিদপ্তর পরিচালিত হয়, তাকে কেন্দ্রীয় প্রশাসন বলে। যেখান থেকে সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং পরিদপ্তর পরিচালিত হয়, তাকে কেন্দ্রীয় প্রশাসন বলে। এখন আমার স্টুডেন্টের মনের মধ্যে একটাই প্রশ্ন, স্যার পরিদপ্তর কাকে বলে? আমি জানি এটা আপনার মনের মধ্যে এই মুহূর্তে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমরা পরিদপ্তর কেন জানবো? আমরা প্রথমে সচিবালয়, তারপরে মন্ত্রণালয়, তারপরে অধিদপ্তর, সর্বশেষ পরিদপ্তর জানবো। বুঝতে পেরেছেন? তাহলে যদি প্রশ্ন আসে কেন্দ্রীয় প্রশাসন কাকে বলে, কোনো ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে, তাহলে আপনি জেনে গেলেন যেখান থেকে সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং পরিদপ্তর পরিচালিত হয়, তখন তাকে কেন্দ্রীয় প্রশাসন বলে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আসেন আমরা যেহেতু সচিবালয় বলেছি, প্রথমে সচিবালয় কাকে বলে একটু জেনে নেই। সচিবালয় লিখে আন্ডারলাইন করবেন। সচিবালয় কাকে বলে একটু জেনে নেই। দেখি তো কে লিখতে পারেন ডেফিনেশন সচিবালয় কাকে বলে, দেখতে চাই, জাতি দেখতে চায়। সচিবালয় কাকে বলে লিখেন। না পারলে তো মুন্না স্যার আসেই বলে দেব। তো লিখেছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি একজন লিখেছেন, আমি দেখতে চাই উনি কি লিখেছেন। হ্যাঁ, আতিকুল ইসলাম রানা, ফেরদৌস হুসাইন, আপনাদের সকলকে, হ্যাঁ, তারপর হচ্ছে সনয় লিখেছেন। প্রিয় শিক্ষার্থী অসংখ্য ধন্যবাদ, উত্তর সঠিক। খুশি হয়েছি আপনাদের উত্তর দেখে। লিখবেন সকল মন্ত্রণালয়ের কেন্দ্রীয় অফিসকে, সকল মন্ত্রণালয়ের কেন্দ্রীয় অফিসকে সচিবালয় বলে। সকল মন্ত্রণালয়ের কেন্দ্রীয় অফিসকে সচিবালয় বলে।
সকল মন্ত্রণালয়ের কেন্দ্রীয় অফিসকে সচিবালয় বলে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশে বর্তমানে 5টি সচিবালয় রয়েছে। বাংলাদেশে বর্তমানে 5টি সচিবালয় রয়েছে। বাংলাদেশে বর্তমানে 5টি সচিবালয় রয়েছে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে বর্তমানে কয়টি সচিবালয় রয়েছে? 5টি সচিবালয় রয়েছে। এক নাম্বার দিয়ে লিখবেন রাষ্ট্রপতির সচিবালয়। এক নাম্বার দিয়ে লিখবেন রাষ্ট্রপতির সচিবালয়। 2 নাম্বার দিয়ে লিখবেন প্রধানমন্ত্রীর সচিবালয়। 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর সচিবালয়। 3 নাম্বার লিখবেন কর্ম কমিশন সচিবালয়। কর্ম কমিশন সচিবালয়। কর্ম কমিশন সচিবালয়। 5 নাম্বার লিখবেন নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয়। 5 নাম্বার লিখবেন বাংলাদেশ সচিবালয়। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে বর্তমানে সচিবালয় হলো 5টি। 1 নাম্বার হচ্ছে রাষ্ট্রপতির সচিবালয়, 2 নাম্বার হচ্ছে প্রধানমন্ত্রীর সচিবালয়, ওনাদের কিন্তু আলাদা আলাদা সচিবালয় রয়েছে। 3 নাম্বার হচ্ছে কর্ম কমিশন, 4 নাম্বার নির্বাচন কমিশন, আর 5 নাম্বার হচ্ছে একটা সচিবালয় যার নাম বাংলাদেশ সচিবালয়, যেটা আপনারা সবাই জানেন, সবাই দেখেন, সবাই জানেন কোথায় আছে। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন মন্ত্রণালয়। মন্ত্রণালয় লিখে আন্ডারলাইন করবেন। মন্ত্রণালয় লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন সচিবালয়ের এক বা একাধিক। সচিবালয়ের এক বা একাধিক প্রশাসনিক ইউনিটকে সচিবালয়ের এক বা একাধিক প্রশাসনিক ইউনিটকে মন্ত্রণালয় বলে। সচিবালয়ের এক বা একাধিক প্রশাসনিক ইউনিটকে মন্ত্রণালয় বলে। দাড়ি দিয়ে লিখবেন মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হলেন, এটা বিসিএস এর প্রশ্ন কিন্তু, মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হলেন মন্ত্রী। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হলেন মন্ত্রী এবং প্রশাসনিক প্রধান হলেন সচিব। এবং প্রশাসনিক প্রধান হলেন সচিব। প্রিয় শিক্ষার্থী, মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হলেন মন্ত্রী এবং প্রশাসনিক প্রধান হলেন সচিব। অধিদপ্তর লিখে আন্ডারলাইন করবেন। অধিদপ্তর লিখে আন্ডারলাইন করবেন। আমি একটু বসে বসেই নিচ্ছি আর কি। অধিদপ্তর লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন মন্ত্রণালয়ের লিখবেন, সচিবালয় না, মন্ত্রণালয়ের একটি প্রশাসনিক ইউনিটকে মন্ত্রণালয়ের একটি প্রশাসনিক ইউনিটকে অধিদপ্তর বলে। মন্ত্রণালয়ের একটি প্রশাসনিক ইউনিটকে অধিদপ্তর বলে। মন্ত্রণালয়ের একটি প্রশাসনিক ইউনিটকে অধিদপ্তর বলে। দাড়ি দিয়ে লিখবেন অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি। অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি মহাপরিচালক। অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি মহাপরিচালক। আশা করি প্রিয় শিক্ষার্থী
আপনি লিখতে পেরেছেন। যখনই মহাপরিচালক আর অধিদপ্তরের কথা মনে হয় তখন স্বাস্থ্য অধিদপ্তরের কথা খুব মনে পড়ে। আর সেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন আবুল কালাম, যার ড্রাইভারের সম্পদের হিসাব দেখে মানুষ পাগল হয়ে গিয়েছিল। কানাডার বেগম পাড়ায় ওই ড্রাইভারের বাড়ি রয়েছে ভাই। 3-4টা বড় বড় গরুর খামার রয়েছে, সব 5-7টা ভবন রয়েছে ঢাকা শহরে। একজন ডাক্তার আক্ষেপ করে যমুনা টেলিভিশনে বলেছিলেন, আমি ডাক্তার হতে চাই না, আমি ডিজি ড্রাইভার হতে চাই। কথা কন না, ঠিক না বেঠিক? দেখেন নাই সেই কথাটা, যে আমি ডাক্তার হতে চাই না, আমি ওই ডিজি ড্রাইভার হতে চাই। কি খেলা জমে আছে। প্রিয় শিক্ষার্থী, লিখেন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন পরিদপ্তর। পরিদপ্তর লিখে আন্ডারলাইন করবেন। পরিদপ্তর লিখে আন্ডারলাইন করবেন। পরিদপ্তর লিখবেন অধিদপ্তরের একটি প্রশাসনিক ইউনিটকে, অধিদপ্তরের একটি প্রশাসনিক ইউনিটকে পরিদপ্তর বলে। অধিদপ্তরের একটি প্রশাসনিক ইউনিটকে পরিদপ্তর বলে। অধিদপ্তরের একটি প্রশাসনিক ইউনিটকে পরিদপ্তর বলে। ধাড়ি দিয়ে লিখবেন পরিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি। পরিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি। পরিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি পরিচালক। পরিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি পরিচালক। আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থী আপনার লেখা শেষ হয়েছে। নিচে স্টার চিহ্ন 3টা দিয়ে লিখবেন গুরুত্বপূর্ণ অংশ। কেন্দ্রীয় প্রশাসনের পদ সমূহ। কেন্দ্রীয় প্রশাসনের পদ সমূহ লিখে আন্ডারলাইন করবেন। কেন্দ্রীয় প্রশাসনের পদ সমূহ লিখে আন্ডারলাইন করবেন। আপনি যদি বিসিএস ক্যাডার অফিসার হন, আপনাকে যদি কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনার চাকরি জীবনের পদবি কি হবে এইটা আপনাকে এই মুহূর্তে লিখাতে চাই প্রিয় শিক্ষার্থী। কেন্দ্রীয় প্রশাসনের পদ সমূহ আমি লিখি, আপনি লিখবেন না, আমি লিখার পর আপনি দেখে দেখে লিখবেন। দেখেন প্রিয় শিক্ষার্থী, কেন্দ্রীয় প্রশাসনে যদি আপনাকে চাকরি দেয়া হয়, আপনার নিয়োগ দেয়া হয়, আপনার চাকরি জীবনের প্রথম পদবীর নাম হচ্ছে সহকারী সচিব। প্রথম পদবীর নাম হচ্ছে। স্যার আমরা কি আসলেই আপনার প্রাণপ্রিয়? অবশ্যই প্রিয় শিক্ষার্থী, কেন না? আপনার কি ডাউট মনে হচ্ছে? সারা বাংলাদেশে আমার হাজার হাজার স্টুডেন্ট রয়েছে, বুঝতে পেরেছেন? এই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমার প্রাণপ্রিয়। মুন্না বিএ কেয়ার নামে আমার একটা গ্রুপ আছে, যেখানে অনেকেই আছেন অনেকে নাই। সেখানে যাবেন, দেখবেন প্রায় 5,500 স্টুডেন্ট রয়েছে আমার। এই কোচিং পেশায় দীর্ঘ 4 বছর ধরে পড়াই। আগে আরেকটা প্রতিষ্ঠানে পড়িয়েছি, আর 3 বছর যাবৎ বিসিএস কনফিডেন্সে কন্টিনিউ করে যাচ্ছি। সারা বাংলাদেশে ক্লাস নেই। যেসব স্টুডেন্টরাই বলে স্যার কেমন আছেন, অথবা আমি যেখানে ডায়াসে যারাই, যাকে আমি সামনে দেখি, কোনোদিন কোনো কালে দেখা হলো, সে আমার কাছে প্রাণপ্রিয় থাকবে, এটাই স্বাভাবিক। আর অনলাইনের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে পাতুরিয়ায় আমাদেরকে সবার কাছে পৌঁছে দিয়েছে বিসিএস কনফিডেন্স। এর জন্য বিসিএস কনফিডেন্সের জন্য একটা অনলাইন তালি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনার চাকরি জীবনের প্রথম পদবি কিন্তু প্রিয় শিক্ষার্থী সহকারী সচিব। হ্যাঁ, অঙ্গ বা বিভাগ কি সানজিদা বলেছেন একই কথা? অবশ্যই প্রিয় শিক্ষার্থী, একই কথা। আচ্ছা, যে জায়গায় ছিলাম আমরা,
তাহলে সহকারী সচিব, আপনি যখন চাকরি জীবনে প্রথম পদবি হবে সহকারী সচিব, সেই দিনের পর থেকেই আপনার বাবাকে মানুষ বলবে সচিবের বাবা, আপনার বোনকে মানুষ বলবে সহকারী সচিবের ছোট বোন যাচ্ছে দেখছো, আপনার ভাইকে মানুষ বলবে এই যে সহকারী সচিবের ছোট ভাই। ভাব কিন্তু বেড়ে গেল প্রথম দিনই। আর আপনাকে যখন দেখবে ওরা বলবে ওই ছেলেটি হচ্ছে আমাদের এলাকার কৃতি সন্তান, ওই ছেলেটির জন্যই আমাদের গ্রামের সকলের মুখ উজ্জ্বল হয়েছে, আমাদের গ্রামের নাম উজ্জ্বল হয়েছে, আমাদের এলাকা থেকে একমাত্র সহকারী সচিব হচ্ছে উনি। বুঝতে পেরেছেন? আপনার পদোন্নতি হবে, আপনি হবেন সিনিয়র সহকারী সচিব, আপনি হবেন সিনিয়র সহকারী সচিব। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এগুলো আপনার পদবি। ধীরে ধীরে আপনার আরো পদোন্নতি হবে, আপনি হবেন উপসচিব, আপনার আরো পদোন্নতি হবে, আপনি হবেন যুগ্ম সচিব, আপনি হবেন অতিরিক্ত সচিব, সর্বশেষে আপনি হবেন সচিব। এগুলো লিখে নিয়ে যান, প্রতিদিন ঘুম থেকে উঠে একবার এগুলো দেখবেন যে মুন্না স্যার বলছে আমরা হচ্ছি ভবিষ্যতের সচিবালয়ের কর্মকর্তা, এবং এই পদবিগুলো হচ্ছে আপনার, আপনার একটা ভিজিটিং কার্ড থাকবে, আপনার নামের নিচে এই পদবিগুলো লেখা থাকবে। বাংলাদেশের যে জায়গায় যাবেন সেখানে যাওয়া মাত্রই বলবে স্যার। বুঝতে পেরেছেন? এই সম্মান যদি আপনি তো কাটাতে চান, সম্মান যদি আপনি পেতে চান, আপনার পরিবারকে যদি সম্মানিত করতে চান, আপনার গ্রামকে যদি সম্মানিত করতে চান, আপনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে যদি নিরাপত্তা দিতে চান, সুপ্রিয় শিক্ষার্থী, যারা যারা এখনো মনোযোগ দিয়ে পড়াশোনা করেন নাই, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পড়ব, পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়ব। প্রথমে 100-তে গাড়ি চালিয়ে মধ্যখানে 40-এ নেমে আসবো না, এবং পরীক্ষার আগে হঠাৎ করে 110-এ উঠবো না, একদম 100 মাইল স্পিডে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস চালাবো, আর আপনার প্রথম পদবি হোক সহকারী সচিব। এই প্রত্যাশায় কেন্দ্রীয় প্রশাসন থেকে বিদায় নিলাম। লিখবেন মাঠ প্রশাসন। এগুলো কি মুছে দেব? ও আচ্ছা, লিখেন আপনারা, এগুলো লিখে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে একজন দিয়ে দিয়েছে নাম দেখতে পাচ্ছি, ওই যেভাবে আসে এভাবে লিখলে আসবে। তো আমরা যে জায়গায় ছিলাম, প্রাণপ্রিয় শিক্ষার্থী, তো প্রিয় শিক্ষার্থী আমরা যে জায়গায় ছিলাম ওগুলো একটু লিখে ফেলেন, একটু লিখলে ভালো হবে। হ্যাঁ, ফেসবুকের ও লিখা শেষ। ভেরি গুড প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কি লিখা শেষ? আমি কি পরবর্তী অংশে যাব? আমি কি মাঠ প্রশাসনে যেতে পারি? ইয়েস। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন মাঠ প্রশাসন। মাঠ প্রশাসন লিখে আন্ডারলাইন করবেন। মাঠ প্রশাসন লিখে আন্ডারলাইন করবেন। মাঠ প্রশাসন লিখে আন্ডারলাইন করবেন। লিখবেন যেখান থেকে বিভাগীয় প্রশাসন, যেখান থেকে বিভাগীয় প্রশাসন, যেখান থেকে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, যেখান থেকে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং এবং উপজেলা প্রশাসন পরিচালিত হয়, এবং উপজেলা প্রশাসন পরিচালিত হয়, তাকে মাঠ প্রশাসন বলে। যেখান থেকে, প্রাণপ্রিয় শিক্ষার্থী লিখে ফেলেন, যেখান থেকে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন পরিচালিত হয়, তাকে মাঠ প্রশাসন বলে, তাকে মাঠ প্রশাসন বলে।
নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন মাঠ প্রশাসনের পদসমূহ। মাঠ প্রশাসনের পদসমূহ লিখে আন্ডারলাইন করবেন। মাঠ প্রশাসনের পদসমূহ লিখে আন্ডারলাইন করবেন। মাঠ প্রশাসনের পদসমূহ। আমার প্রিয় শিক্ষার্থী, যদি আপনি মাঠ প্রশাসনে নিয়োগ পান, আপনার প্রথম পদবি হলো সহকারী কমিশনার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি ম্যাজিস্ট্রেট লিখলাম না, কোন ওইদিকে গেলে আর স্ক্রিনে আসবে না। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আপনার চাকরি জীবনের প্রথম পদবি হবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। একটা ভাবসাব থাকবে আলাদা। বুঝতে কি পেরেছেন? যে কোনো অনৈতিক কাজে আপনি অভিযান চালাবেন, আপনার নিয়োগটি দেয়া হবে যে কোনো একটি জেলা প্রশাসকের কার্যালয়ে। ওই জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন আপনি। আপনার জন্য আলাদা ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে অফিসে যাতায়াত করবেন। ওয়াইফাই কখনো ডিসকানেক্টেড হবে না। বুঝতে কি পেরেছেন? তারপর আপনার পদোন্নতি হবে, আপনি হবেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার আপনি হবেন। অতিরিক্ত জেলা প্রশাসক। তারপর হবেন জেলা প্রশাসক। তারপর আপনি হবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। অতিরিক্ত বিভাগীয় কমিশনার। সর্বশেষ আপনি হবেন বিভাগীয় কমিশনার। প্রাণপ্রিয় শিক্ষার্থী, এগুলো রাতে ঘুমানোর আগে একবার দেখে ঘুমাবেন আর মনের সাথে প্রতিজ্ঞা করবেন, এইগুলো আমার চাই, এইগুলো আমার লাগবে, এইগুলো হওয়ার জন্য যা যা প্রয়োজন তা আমি করব। এই হোক আপনার প্রতিজ্ঞা। লিখে ফেলেন। কথা কোনা ঠিক না বেটি? লিখে ফেলেন প্রিয় শিক্ষার্থীরা। লেখা শেষ হলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ও স্যার, এসিলেন্টটা কি? প্রিয় শিক্ষার্থী রনি, আপনি আমাকে এসিলেন্ট জিজ্ঞাসা করেছেন। দেখেন, এই যে সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হবেন, ওই জায়গায় আপনাকে জেলা প্রশাসক থেকে নিয়োগ দেওয়া হবে। মানে আলাদা একটা, কেউ হবে সহকারী কমিশনার ভূমি, কেউ হবে সহকারী কমিশনার শিক্ষা, কেউ হবে সহকারী কমিশনার ট্যাক্স। এইভাবে বিতরণ করা হবে। বুঝতে পেরেছেন? বিচার বিভাগ লিখে আন্ডারলাইন করবেন। এগুলো লেখা শেষ, অনেকেই লিখেছেন। বিচার বিভাগ লিখে আন্ডারলাইন করবেন। বিচার বিভাগ লিখে আন্ডারলাইন করবেন। বিচার বিভাগ লিখে আন্ডারলাইন করবেন। বিচার বিভাগ লিখবেন দেশে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনকে বিশেষ ক্ষেত্রে, বোর্ডে লিখে দিচ্ছি, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনকে বিশেষ ক্ষেত্রে আইনকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে আইনকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধীদের শাস্তি বিধান। আইনকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধীদের শাস্তি বিধান ও
অপরাধীদের শাস্তি বিধান ও নিরপরাধীদের অপরাধীদের শাস্তি বিধান ও নিরপরাধীদের নিরাপত্তা বিধান করে যে বিভাগ নিরপরাধীদের নিরাপত্তা বিধান করে যে বিভাগ তাকে বিচার বিভাগ বলে। আইনকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধীদের শাস্তি বিধান ও নিরপরাধীদের নিরাপত্তা বিধান করে যে বিভাগ তাকে বিচার বিভাগ বলে। আমরা কিন্তু জেনে গেলাম আইনকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধীদের শাস্তি বিধান ও নিরপরাধীদের নিরাপত্তা বিধান করে যে বিভাগ তাকে বিচার বিভাগ বলে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি লিখতে পেরেছেন। আইনকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধীদের শাস্তি বিধান ও নিরপরাধীদের নিরাপত্তা বিধান করে যে বিভাগ তাকে বিচার বিভাগ বলে। লিখা কি শেষ? নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ, আশা করি প্রিয় শিক্ষার্থী আপনি লিখতে পেরেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। সুপ্রিম কোর্টের দুটি বিভাগ রয়েছে। সুপ্রিম কোর্টের দুটি বিভাগ রয়েছে। সুপ্রিম কোর্টের দুটি বিভাগ রয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী লিখেছেন সুপ্রিম কোর্টের দুটি বিভাগ রয়েছে। 1 নাম্বার দিয়ে লিখবেন হাইকোর্ট বিভাগ, 2 নাম্বার দিয়ে লিখবেন আপিল বিভাগ। 1 নাম্বার হচ্ছে হাইকোর্ট বিভাগ, 2 নাম্বার হচ্ছে আপিল বিভাগ। আপনার অনেক চাকরির পরীক্ষা প্রশ্ন আসে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? আপনি কিন্তু জেনে গেলেন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের দুটি বিভাগ রয়েছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এএসএম সায়েম। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এএসএম সায়েম। এএসএম সায়েম, এগুলো আমাদের অনেক স্টুডেন্টদের মাঝে মধ্যে জানা থাকে না। আজকের ক্লাস থেকে কিন্তু এগুলো জানতে হবে। এএসএম সায়েম, এএসএম সায়েম। তাহলে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম হচ্ছে এএসএম সায়েম, আবু সাদাত মোহাম্মদ সায়েম। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম হচ্ছে এএসএম সায়েম, মানে আবু সাদাত মোহাম্মদ সায়েম। আবু সাদাত মোহাম্মদ সায়েম। এবং লিখবেন এবং বর্তমান প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন। 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 ব্র্যাকেটের ভিতরে চাইলে আপনি 22তম লিখে রাখতে পারেন। বর্তমান প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন। নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন
নাজমুন আরা সুলতানা হলেন, নাজমুন আরা সুলতানা হলেন, নাজমুন আরা সুলতানা হলেন বাংলাদেশের ইতিহাসে, নাজমুন আরা সুলতানা ছিলেন লিখবেন, নাজমুন আরা সুলতানা ছিলেন বাংলাদেশের ইতিহাসে, নাজমুন আরা সুলতানা ছিলেন বাংলাদেশের ইতিহাসে উচ্চ আদালতের, নাজমুন আরা সুলতানা ছিলেন বাংলাদেশের ইতিহাসে উচ্চ আদালতের প্রথম নারী বিচারপতি, নাজমুন আরা সুলতানা ছিলেন বাংলাদেশের ইতিহাসে উচ্চ আদালতের প্রথম নারী বিচারপতি। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 1 নভেম্বর 2007 সালে, 1 নভেম্বর 2007 সালে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয়। 1 নভেম্বর 2007 সালে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয়। 1 নভেম্বর 2007 সালে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয়। হ্যাঁ, এস.এম. সায়েম। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে ক্লাসের শুরুতে বলেছিলাম আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। আর সরকারের অঙ্গ বা বিভাগ হচ্ছে 3টি, অঙ্গ যে কথা, বিভাগ কিন্তু একই কথা, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আপনার পিলি পরীক্ষার জন্য আমাদের বিসিএস কনফারেন্সের এই লেকচারটি এভাবেই সাজানো ছিল। আশা করি আজকের ক্লাস থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন এবং মনোযোগ দিয়ে পড়বেন। আমি মুন্না স্যার আপনাকে যা ইনফরমেশন দিলাম, আপনি বাসায় গিয়ে আরো বেশি ইনফরমেশন সংগ্রহ করে এই ক্লাসের উপর, এই টপিকের উপর সুন্দর একটি নোট তৈরি করবেন, যাতে এই নোটটি বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় আপনার জন্য খুব উপকৃত হয়। এই প্রত্যাশা রেখে প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি করে পড়বেন। আপনার জন্য না, আপনার পরিবারের স্বপ্ন পূরণের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য অবশ্যই আপনি পরিশ্রম করে যাবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।